ওকে। তো আজকে আমরা সমতলে বস্তুকণার গতি এই চ্যাপ্টারের সপ্তম লেকচার পড়বো। ওকে, তো এর আগে আমরা 9.2 শেষ করছি এবং 9.1-এ আমাদের নদী নৌকার ম্যাথ ছিল এবং ভেক্টরের যেগুলো বেসিক ম্যাথ ছিল ওইগুলো ছিল। আর 9.2-তে ছিল আমাদের সরল রৈখিক গতির ক্ষেত্রে যা যা হয় ওইগুলো আমরা 9.2-তে দেখে আসছি। আর 9.3-তে এখন আমরা পড়বো যে উলম্ব গতি। উলম্ব গতি বলতে এখানে কি বোঝায়? উলম্ব গতি বলতে ভূপৃষ্ঠ থেকে একটা একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা অথবা একটা উঁচু স্থান থেকে একটা বস্তুকে নিচের দিকে ছেড়ে দেওয়া, এই দুইটা হচ্ছে আমাদের উলম্ব গতির মধ্যে পড়ে। তো এইগুলো সূত্র অলরেডি আমরা 9-10 থেকে শিখে আসতেছি। ওকে, তো তারপরে এখানে যা যা কিছু লাগে আগে এই সূত্রগুলো একটু দেখাই দেই। তো 9.3, এখন এটা হচ্ছে আমাদের উলম্ব গতির জন্য। এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এইখানে আমরা যদি চারটা কেস আমরা যদি ধরে নিই, যে প্রথমটা হচ্ছে একটা উঁচু স্থান থেকে কোনো বস্তুকে আমরা যদি ফেলে দেই, তো এই ক্ষেত্রে একটা বিল্ডিং এর ছাদ অথবা একটা কোনো পাহাড়ে উঠে আমরা যদি একটা একটা বস্তুকে যদি ফেলে দেই, সেই ক্ষেত্রে আমাদের কি কি হবে? তো এরকম ঘটনার ক্ষেত্রে আমরা জানি যে এইখানে ইউ অর্থাৎ আদিবেগ 0। আর এখন এখানে যে ত্বরণ কাজ করবে উলম্ব গতির ক্ষেত্রে, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে এখন এখানে সূত্রের ফরম্যাট গুলো কি হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, আমরা জানি। তো ইউ 0 হলে এটা হবে শুধুমাত্র জি টি। আবার আমাদের এইখানে এর আগের চ্যাপ্টারে আমাদের ছিল এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে কি হবে? এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এখানে ইউ যেহেতু 0, তাহলে ইউটি এর পার্থক্য 0 হবে, এইটা হবে হাফ জি টি স্কোয়ার। দেন আমাদের যে আরেকটা সূত্র আছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ, এইখানে ইউ স্কোয়ারের পার্টটা 0 হবে আর এটা থাকবে শুধুমাত্র 2 জি এইচ। এবং আমরা 9.2-তে শিখছিলাম যে এনতম সময়ে সেটা কতটুকু দূরত্ব অতিক্রম করে। এনতম সময় বলতে একটা নির্দিষ্ট সময় বোঝায়, 1 সেকেন্ডে। তো এখন এখানে এনতম সময়ে অতিক্রান্ত এইখানে দূরত্বের সূত্র কি ছিল? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান। এই সূত্রটা ছিল, এটা আমরা 9.2-তে তো পড়ে আসছি। এখন এখানে কি হবে? ইউ এর মান 0, তাহলে আমাদের এখন জিজ্ঞেস করবে যে সে এনতম সময়ে কতটুকু নিচে নামলো অথবা সে এনতম সময়ে কতটুকু উপরে উঠলো, এই প্রশ্নটা আমাদের করবে। তাহলে আমরা যখন এখন আমরা যেটা যে কেসটা বিবেচনা করতেছি, এটা হচ্ছে এনতম সময়ে ফেলে দেওয়ার এটা সরি, এটা হচ্ছে আমাদের একটা উঁচু স্থান থেকে বস্তুটা পড়ে যাওয়ার ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের প্রশ্ন কি আসবে? এনতম সময়ে বস্তুটা কতটুকু নিচে নামলো, বা সে কতটুকু উলম্ব বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলো। তো এটা কি হবে? এইচ সমান ইউ হচ্ছে 0, আচ্ছা ইউ লিখি হাফ এর জায়গায় এখানে কি হবে? জি 2t মাইনাস 1। ইউ যেহেতু 0, তাহলে এটা হয়ে যাবে হাফ জি 2t-1। এইগুলা আবার তোমার আলাদাভাবে মুখস্থ করার কোনো দরকার নাই। এখন আমি কিন্তু এটা মুখস্থ করার জন্য লিখে দিচ্ছি না যে এইখানে উঁচু স্থান থেকে ফেলে দিলে সূত্রগুলো কিরকম হবে। এটা তোমার ভিন্নভাবে মুখস্থ করার কোনো দরকার নেই, এগুলো জেনারেল সূত্র। জাস্ট ইউ এখানে 0 জন্য জাস্ট ইউ এর পার্টটুকু 0 হচ্ছে, এগুলো আলাদাভাবে মনে রাখার দরকার নেই। ওকে, তো এখন এখানে আমাদের আরেকটা কেস কি হয়, আমরা যদি এই ভূমি থেকে একটা বস্তুকে নিক্ষেপ করি।
তাহলে এখন এখানে ভূমি থেকে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার তো একটা আদিবেগ থাকবে, এবং আমরা যদি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি সেটার বেগ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এটা কার প্রভাবে? এটা হয় অভিকর্ষের প্রভাবে। ওকে, তো এখন এখানে যেহেতু ধীরে ধীরে বেগ হ্রাস পেতে পেতে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার বেগ হয়ে যাবে শূন্য। অর্থাৎ এইখানে আমরা বলতে পারি যে মন্দন হচ্ছে। তো যেহেতু মন্দন হচ্ছে, তো এখন এগুলো সূত্রগুলোতে কি আসবে? সবগুলোতে মাইনাস আসবে। তো প্রথম সূত্রটা হয়ে যাবে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এটা হয়ে যাবে এইচ ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা হয়ে যাবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। আর এটা আমাদের এন তম সময়ের যেটা সূত্র, এটা কি হবে? ইউ মাইনাস হাফ জি টোয়াইস টি মাইনাস ওয়ান। তো এগুলো সবার সামনে মাইনাস আসবে। ওকে, আচ্ছা। এখন এইখানে আমাদের আরো একটা কেস হইতে পারে। এই উচ্চতা থেকে ইউ বেগে নিচের দিকে ফেলে দিলে, আচ্ছা, এখন এইখানে আমাদের এই যে এই প্রথম যে কেসটা আমরা দেখছি, এটা হচ্ছে জাস্ট একটা, ধরো যে বিল্ডিং এর ছাদ থেকে তুমি দাঁড়ায় আছো, জাস্ট তোমার হাত থেকে একটা বস্তুকে ছেড়ে দিছো। তুমি ওই বস্তুর উপর কিন্তু কোনো বেগ বা বল প্রয়োগ করা নাই, জাস্ট হাত থেকে ছেড়ে দিছো। অথবা একটা বস্তু ছাদ থেকে এটা এটা জাস্ট পড়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রথম কেসটা। আর এইখানে আমাদের এখন যেটা আমরা করবো, এটা হচ্ছে যে আমরা একটা উঁচু স্থানে দাঁড়ায় আছি, সেইখান থেকে একটা বস্তুকে বেগ, একটা নির্দিষ্ট বেগ দিয়ে ছুড়ে মারা হয়েছে নিচের দিকে। যেমন আমরা যদি আহ, একটা বিল্ডিং এর ছাদে গিয়ে একটা বস্তুকে ঢিল দেই মাটিতে, একটা একটা বস্তুকে যদি মাটিতে ঢিল দেই, তখন যে ধরনের কেসটা হবে সেটা হচ্ছে এটা। অথবা আহ, একটা ফুটবলকে যদি আমরা লাথি দিয়ে ফেলে দিই ছাদ থেকে, তখন যে ধরনের কেসটা হবে এটা হচ্ছে এটা। ওকে, এখন ফুটবলকে লাথি দিলে, ফুটবল তো এইখানে, ধরো যে এটা বিল্ডিং এর ছাদ, আমরা যদি ছাদ থেকে ফুটবলকে লাথি দিই, এটা তো খাড়া নিচের দিকে তো পড়বে না। এটা কি হবে? এটা এইভাবে এসে দেখা যাবে যে মাটিতে পড়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে এসে এই, এই যদি পরে আমরা সেটাকে বলবো প্রাস। তো প্রাস আমরা 9.4-এ পড়বো। বাট এটা আশা করি বুঝছো যে একটা উঁচু স্থান থেকে একটা নির্দিষ্ট আদিবেগ দিয়ে একটা বস্তুকে আমরা যদি নিচের দিকে ফেলে দেই, তখন কি কি হবে। তো এই কেসটা হচ্ছে যে এইটা প্রথম কেসের মতোই হবে সূত্রগুলা, জাস্ট এখন এখানে একটা ইউ এর মান থাকবে। তাহলে এটা হবে এইচ ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তারপরে ভি স্কোয়ার, এখানে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। আর এখানে কি এন তম সময়ে, এটা কি হবে? ইউ প্লাস হাফ জি টোয়াইস টি মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা, এখন আমাদের যে লাস্ট কেস, এটা আমাদের একটু বুঝতে হবে। এই উচ্চতা থেকে ইউ আদি বেগে উপরে নিক্ষেপ,
আচ্ছা, এটা এখানে কি রকম? ধরো যে এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং। এই বিল্ডিং এর ছাদ থেকে আমরা একটা বস্তুকে ঢিল মারলাম। ইউ বেগে আমরা একটা বস্তুকে ঢিল মারছি। এইখান থেকে বিল্ডিং এর ছাদে দাঁড়ায় একটা বস্তুকে ইউ বেগে আমরা ঢিল মারছি। এটা হচ্ছে ভূমি। তো ভূমি থেকে এই উচ্চতায় দাঁড়িয়ে একটা বস্তুকে ইউ আদি বেগে ঢিল মারছি। সেইটা আবার ভূমিতে এসে এখানে পড়ছে। ওকে। তো এখন এখানে খেয়াল করো, এখন আমাদের যে সূত্রগুলো হবে, এই সূত্রে আমাদের কিছু জিনিস এইখানে দেখতে হবে। দেখো, এইখানে এইচ কিন্তু, এটা কিন্তু ভেক্টর রাশি না, এইচ হচ্ছে একটা স্কেলার রাশি। আর এখানে ভেক্টর রাশি কে কে? ইউ একটা ভেক্টর রাশি। এখানে এখানে আমরা একটা ইউ আদি বেগে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি। সেটা যেহেতু মাটিতে পড়ছে, তাহলে তার শেষ বেগের এখানে ডিরেকশন কোন দিকে? শেষ বেগের ডিরেকশন অবশ্যই নিচের দিকে, কারণ এটা ফাইনালি যেহেতু মাটিতে পড়তেছে, তাহলে এটা শেষ বেগের ডিরেকশন হচ্ছে নিচের দিকে। এবং জি এর যে ডিরেকশন, এটা তো অলওয়েজই নিচের দিকে। আর এইচ হচ্ছে এখানে আমাদের স্কেলার রাশি, তো এইচ এর ডিরেকশন নিয়ে কোনো সমস্যা নাই। এখন এখানে যেটা দেখা যাচ্ছে যে ইউ এর ডিরেকশন এবং ভি এবং জি এর ডিরেকশন অপোজিট। ইউ কাজ করতেছে ঊর্ধ্বমুখী, ভি এবং জি কাজ করতেছে নিম্নমুখী। তাহলে আমরা যখন সূত্রগুলো লিখব, তখন এইটা এখানে ইফেক্ট ফেলবে। যেমন তুমি যে কোনো একটা ডিরেকশনকে প্লাস এবং অন্য ডিরেকশনটাকে মাইনাস ধরতে হবে। তাহলে আমরা যদি নিচের দিকে ডিরেকশনটাকে প্লাস ধরে নেই, তাহলে এখানে ঊর্ধ্বমুখী ডিরেকশনটা হবে নেগেটিভ। এবং তুমি ঊর্ধ্বমুখীটাকেও প্লাস ধরতে পারো, নিচের এই দিকেরটাকে মাইনাস ধরতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এখন আমরা যদি সূত্রগুলো লিখি, ভি সমান ইউ জি টি। এখন এখানে খেয়াল করো, ভি হচ্ছে পজিটিভ, জি হচ্ছে পজিটিভ, কারণ আমরা এগুলোকে নিচের দিকে পজিটিভ ধরে নিছি। তাহলে এখানে ভি এর সামনে বসবে প্লাস, জি এর সামনে বসবে প্লাস, এবং জি এর সাথে যে টি গুণ আকারে আছে, টি এর কোনো ডিরেকশন নাই, টি হচ্ছে আমাদের স্কেলার রাশি সময়। আর ইউ কি? ইউ হচ্ছে ভি এবং জির উল্টো দিকে, তাহলে এটা কি হবে? এটা হবে মাইনাস। এটা আশা করি বুঝছো। ওকে, দূর। আচ্ছা, তাহলে আমাদের এই পরবর্তী সূত্রগুলো এখানে সেম ভাবেই হবে। তারপরে সূত্রটা যেমন এইচ ইজ ইকুয়াল টু এখানে ইউটি, আর এখানে হাফ জি টি স্কোয়ার। টি এর তো কোনো ডিরেকশন নাই, তাহলে এইচ হচ্ছে এখানে স্কেলার রাশি। তাহলে আমরা জি এর ডিরেকশনকে ধরে নিছি প্লাস, তাহলে এখানে প্লাস বসবে। আর ইউ এর ডিরেকশনকে ধরে নিছি মাইনাস, তাহলে এখানে মাইনাস বসবে। এটা আশা করি বুঝছো। আচ্ছা, 3 নম্বর সূত্রটা, এইখানে ভি স্কোয়ার এইখানে হবে মাইনাস ইউ স্কোয়ার টু জি এইচ। ভি এর সামনে প্লাস, জি এর সামনে প্লাস, ইউ হচ্ছে মাইনাস, তো এইটা আলটিমেটলি স্কোয়ার থাকার জন্য এটা কি হয়ে যাবে? এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে। এবং লাস্ট এন তম সব এন তম সময়ের যে সূত্র, এটা কি হবে? এইচ, ইউ এর সামনে মাইনাস, জি এর সামনে হবে প্লাস, 2t - 1। এটা আশা করি বুঝছো। তো এই এই কেসটা নর্মালি 9-10-এ পড়ানো হয় না, যে লাস্ট আমরা যেটা দেখলাম এটা, যে একটা এই উচ্চতা থেকে আবার সেটাকে ইউ বেগে উপরের দিকে যদি ছুঁড়ে মারা হয়, এই জিনিসটা নর্মালি 9-10-এ পড়ানো হয় না। তো এখন এটা ভালোভাবে জেনে রাখতে হবে, এটা আমাদের এই চ্যাপ্টারের ম্যাথে কাজে লাগবে। ওকে। এখন কোনো বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করি,
এগুলা এখন এইসব সূত্র আমরা জানি, এখন যেগুলো লিখে দিব, তবে এগুলো একটু আলাদাভাবে মনে রাখলে তখন ম্যাথ করতে সুবিধা হয় আর কি। যেমন আমরা একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করি, তখন এইখানে কি হবে? তখন আমরা জানি যে এইটার একটা যদি সূত্র আমরা লিখি, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জি টি, এইটা হবে। তো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার শেষ বেগ এক সময় গিয়ে জিরো হয়ে যাবে, তাহলে শেষ বেগ হচ্ছে জিরো, ইউ মাইনাস জি টি। তাহলে এখানে জি টি সমান কি হবে? ইউ টি সমান হবে ইউ ডিভাইড বাই জি। আচ্ছা, এই টিটা এখানে কি? এটা যদি এখানে ভূমি হয়, একটা বস্তুকে আমরা এখানে ঊর্ধ্বমুখী নিক্ষেপ করলাম, এই টোটাল ডিস্টেন্সে যদি এইচ হয়, তাহলে এইটা তার এটা তার সর্বোচ্চ উচ্চতা, এই পয়েন্টে এসে বেগ হয়ে যাবে জিরো। তাহলে এখানে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা, এটা হচ্ছে টি। তাহলে এটা সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার সময়। এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার সময়। এবং যদি এইখানে কোনো বাতাসে বাধা বা অন্য কোনো ঘর্ষণ বল বা অন্য কোনো বাহ্যিক বল কাজ না করে, তখন এখানে কি হবে? এই বস্তুটার ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় যেতে যতটুকু সময় লাগবে, আসতে ঠিক একই পরিমাণেই সময় লাগবে। ওকে, এর কিন্তু আসতে ঠিক একই পরিমাণেই সময় লাগবে। তাহলে যদি এইখানে যেতে টি পরিমাণ সময় লাগে এবং আসতে যদি টি পরিমাণ সময় লাগে, তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? এখানে যেতে টি সময়, আসতে টি সময়। আচ্ছা, আমরা তো পর্যায়কাল সম্পর্কে তো জানি যে যে বিন্দু থেকে যাত্রা শুরু করবে আবার ঘুরে ওই বিন্দুতে ফিরে আসতে যে পরিমাণ সময়, তাহলে এটা যেহেতু ভূমি থেকে যাত্রা শুরু করছে, আবার এটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার ভূমিতে ফিরে আসতে মোট কতটুকু সময় লাগতেছে? টি আবার টি মানে টু টি। তাহলে এটার আমরা পর্যায়কাল বলতে পারি অথবা বিসরণ কালও বলতে পারি। তাহলে এটাকে বলা হয় পর্যায়কাল বা বিসরণ কাল। এটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয় পর্যায়কালকে। এটা কি হবে? টি প্লাস টি, টু টি, টি এর মান হচ্ছে টু, তাহলে এটা হবে টু ইউ প্লাস জি। তাহলে এই যে টু ইউ প্লাস জি কে আমরা বলবো এর পর্যায়কাল বা বিসরণ কাল। তো এটা ডিরেক্ট মনে রাখলে তখন আমাদের ম্যাথ করতে সুবিধা হবে আর কি। ওকে, তো এখন এখানে আরেকটা জিনিস আছে, সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতার জন্য আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, এই সূত্রটা ব্যবহার করলেই হবে। বাট এইটা একটা সূত্র হিসেবে জাস্ট মনে রাখা হয় আর কি, আর এখানে কিছু না। তোমার একটা সূত্র মনে না না রাখলেও হবে, তুমি যদি এই সূত্রটা তোমার মনে থাকে তাহলেই পারবা। তো এখানে ভি হচ্ছে জিরো, তাহলে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তাহলে এইচ সমান এখানে কি হবে খেয়াল করো, ইউ স্কোয়ার ডিভাইড বাই টু জি। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র। তবে এগুলো কিন্তু কোনো আলাদা সূত্র না, এইগুলো আমাদের এই যে মেইন সূত্র থেকে কিন্তু এগুলো আসতেছে। ওকে, এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমাদের প্রশ্নে কিন্তু আরো বিভিন্ন ভাবে বলতে পারে। যেমন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে উত্থান কাল অথবা পতন কাল। আচ্ছা, উত্থান উত্থান বানানে দুইটা থ আর কি, এটা জানি কিভাবে লেখে, এইভাবে মেবি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে উত্থান কাল আর এটা হচ্ছে পতন কাল। এখন উত্থান কাল বলতে কি বোঝায়? ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময়, মানে এটা শুধুমাত্র টি টি প্রকাশ করে, যে এই টি। এবং পতনকাল বলতে বোঝায় যে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে নামতে যতটুকু সময়, এটাও কিন্তু টি। তো উত্থান কাল অথবা পতন কাল বললে
এটা শুধুমাত্র টি হবে, অর্থাৎ ইউ ডিভাইড বাই জি। আর যদি বলে পর্যায়কাল অথবা বিচরণকাল, তখন হবে টোটাল সময়টা, নামার সময় প্লাস উঠার সময়, 2u প্লাস জি। এটা আশা করি বুঝছো। আচ্ছা। হম। এইখানে আর কি আছে? আচ্ছা, এগুলো আমাদের আপাতত মনে রাখলেই হবে। ওকে। এখন এই চ্যাপ্টারে যেগুলো ম্যাথ আছে মোটামুটি এগুলো সবগুলো 19 এরই। তো এখন এখানে বলছে যে 64 মিটার উঁচু দালানের একটি ছাদ থেকে একটি পাথর ছেড়ে দিলে সেটি ভূমিতে পড়তে কত সময় লাগবে? ওকে। তো এখন এটা আমরা কোন সূত্র দিয়ে করব? এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এইখানে জাস্ট আমরা ছেড়ে দিছি, তাহলে ইউ হবে কত? 0। এইচ এর মান দেওয়া 64, হাফ 9.8 টি স্কোয়ার। তাহলে এখান থেকে টি এর মান ক্যালকুলেশন করলে পাবা 3.6 সেকেন্ড। ওকে। এর পরের ম্যাথটা, 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং 2 সেকেন্ড পরে একই বিন্দু হতে একই বেগে অপর একটি বল নিক্ষেপ করা হলো, কোথায় এবং কখন তারা মিলিত হবে? আচ্ছা, একটা বলকে নিক্ষেপ করার পর একই বেগে এবং 2 সেকেন্ড পরে আর একটা বলকে নিক্ষেপ করা হয়েছে, তারা কোথায় এবং কখন মিলিত হবে? আচ্ছা, এটা একটু চিন্তা করো যে একই বেগে দুইটা বলকে নিক্ষেপ করা হয়েছে কিন্তু 2 সেকেন্ড গ্যাপ দিয়ে, তাহলে এরা কি উঠার সময় দুইজনে মিলিত হতে পারবে, নাকি নামার সময় মিলিত হইতে পারবে? আচ্ছা, এটা একবার বলি। এইখান থেকে আমাদের দুইটা বলকে নিক্ষেপ করা হয়েছে। তো একটা বলকে একটা বেগে নিক্ষেপ করা হইলো, আর একটাকেও নিক্ষেপ করা হইলো, কিন্তু দুইটার মধ্যে সময়ের ডিফারেন্স কিন্তু 2 সেকেন্ড, এবং সব দুইটারই বেগ কিন্তু 49 মিটার পার সেকেন্ডে। তাহলে এইখানে প্রথম বলটা কিন্তু দ্বিতীয় বলটার আগে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, দ্বিতীয় বলটা কিন্তু প্রথম বলটার এই পিছে পিছে উঠবে, এবং দুইটারই বেগ সমান হওয়ার কারণে উঠার সময় একটা আরেকটার সাথে মিলিত হইতে পারবে না। এখানে প্রথম বলটা এখানে সবার আগে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, দ্বিতীয় বলটা তারপরে গিয়ে এখানে পৌঁছাবে। আবার প্রথম বলটা সর্বোচ্চ উচ্চতায় উঠার পরে সে তো নামতে থাকবে, আবার দ্বিতীয় বলটা গিয়ে আবার নামতে থাকবে। তো এখন শুধুমাত্র উঠার সময় বা শুধুমাত্র নামার সময় এরা কখনোই মিলিত হইতে পারবে না। এরা কখন মিলিত হবে? দ্বিতীয় বলটা উঠতেছে এবং প্রথম বলটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় নামতেছে, অর্থাৎ দ্বিতীয় বলটার উঠার সময় এবং প্রথম বলটার নামার সময় এরা মিলিত হইতে পারবে, আদারওয়াইজ এরা কিন্তু মিলিত হইতে পারবে না। এটা আশা করি বুঝছো। ওকে। তাহলে আমরা এখন এখানে ধরে নেই, মনে করি এখানে দ্বিতীয় বলটি নিক্ষেপের টি সেকেন্ড পরে তারা এই উচ্চতায় মিলিত হবে। ওকে, তারা এই উচ্চতায় মিলিত হবে। এখন আমরা এখানে কি বলতে পারি? এখন দেখো, এটা হচ্ছে দ্বিতীয় বলটা নিক্ষেপের
টি সেকেন্ড পর। অতএব এখানে কি বলা যায়, যে প্রথম বলটা, এখন এখানে খেয়াল করো, এই যে এই জিনিসটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে প্রথম বলটা কিন্তু দ্বিতীয়টার 2 সেকেন্ড আগে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, তাহলে উম আচ্ছা এটা, আচ্ছা এটা এমনি বলি, এমনি বললে এটা বুঝবা। এইখানে দ্বিতীয় বলটা আগে নিক্ষেপ করা হয়েছে, না সরি, দ্বিতীয় বলটা পরে নিক্ষেপ করা হয়েছে প্রথম বলটা আগে, এবং 2 সেকেন্ড আগে। তাহলে ধরো যে একটা নির্দিষ্ট উচ্চতা, এই যে এইটাকে আমরা ধরে নিলাম যে ওই নির্দিষ্ট উচ্চতা এইচ, এখানে যেখানে প্রথম এবং দ্বিতীয় বল এখানে মিলিত হবে। তো এইচ উচ্চতায় যাইতে যদি তোমার দ্বিতীয় বলটার সময়, তো আমরা টি এখানে ধরে নিয়েছি, তাহলে এখানে দ্বিতীয় বলটার সময় হচ্ছে টি, এইচ উচ্চতায় যাইতে। সেই ক্ষেত্রে প্রথম বলটার সময় কি হবে বলতো, এই প্রথম বলটা তো দ্বিতীয়টা 2 সেকেন্ড আগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এটা T+2 হবে। এটা আশা করি বুঝছো। এখানে T-2 হবে না, কিন্তু আগে নিক্ষেপ করা হয়েছে জন্য যে T-2 হবে না। এখানে প্রথম বলটা আগে নিক্ষেপ করা হয়েছে, তার 2 সেকেন্ড পরে এটা। তো দ্বিতীয় বলটার এই জায়গায় আসতে যদি T সেকেন্ড সময় লাগে, তাহলে প্রথম বলটার কত সেকেন্ড সময় লাগবে? এ তো 2 সেকেন্ড আগে চলে গেছে, তাহলে ওই 2 সেকেন্ড প্লাস টি। এটা আশা করি বুঝছো। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, প্রথম বলটি T+2 সেকেন্ড সময়ে এই উচ্চতায় থাকে। এটা আশা করি ক্লিয়ার। এখন দুইটারই, আচ্ছা আমরা যদি এখন এইখানে দ্বিতীয় বলের জন্য সমীকরণ লিখি, তাহলে আমাদের দ্বিতীয় বলের জন্য সমীকরণ কি হবে? উচ্চতা এইচ, আদিবেগ ইউ, মানে 49, দ্বিতীয় বলের জন্য সময় হচ্ছে টি, এটা যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তাহলে হাফ জি টি স্কোয়ার। এবং এখানে প্রথম বলের জন্য তাহলে সমীকরণটা কিরকম হবে? এরও জন্য কিন্তু উচ্চতা এইচ, এখন সময় কত? T+2 মাইনাস হাফ, এটা কি হবে? জি, সময় হচ্ছে T+2 এর উপর স্কোয়ার। এটা আশা করি বুঝছো। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নম্বর। তো এই দুইটাই এইচ, তাহলে আমরা যদি দুইটাকে সমান লিখি, তাহলে এখন এইখানে, এখন এইখানে হম তাহলে আচ্ছা, এখানে মান বসানোর আগে আমরা আগে কিছু ক্যালকুলেশন করি। এখানে দেখো এই ইউটি, এখানে গুণ করলে ইউটি ইউটি চলে যাবে। আচ্ছা, একটা লাইন ভেঙেই লিখি, না হলে আবার বুঝতে সমস্যা হবে। এখানে হচ্ছে হাফ জি টি স্কোয়ার ইউটি+2 ইউ, আর এখানে হাফ জি দ্বারা, এখন এটাকে T² T+2 হোল স্কোয়ারের সূত্রে ভাঙাই দিয়ে একবারে যদি গুণ করে দেই, তাহলে এটা হবে এরকম, মাইনাস এখানে থাকবে 4T, তাহলে হাফ জি 4T, তারপরে হাফ জি, আর একটা থাকবে 4। ওকে, এখন এখানে বাদ দিলে এখন বুঝবা, এটা হচ্ছে ইউটি, ইউটি বাদ হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার বাদ, তাহলে বাম দিকে থাকে 0, এইদিকে 2 ইউ, আর
এইদিকে হবে 2GT -2G, এটা 0, ইউ এর মান হচ্ছে 49, তাহলে এটা হয়ে যাবে 98। আর এখানে জি এর মান 9.8 ধরলে এটা হয় 19.6T, আর এটা হবে মাইনাস 19.6। ওকে, এটা আশা করি এটা ক্লিয়ার। তাহলে এটা কত হয়, 98 মাইনাস 19.6 ডিভাইড বাই 19.6। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেশন করলে টি এর মান আসবে 4। তাহলে আমরা বলতে পারবো যে এরা 4 সেকেন্ড পরে মিলিত হয়, এবং বলছে যে কোথায় মিলিত হয়। তো এখানে এইচ এর মান কি হবে, যে কোনো একটা সমীকরণে এইচ, এই যে প্রথম সমীকরণে 1 নম্বরে যদি বসাই দাও, তাহলে ইউ হচ্ছে 49 × 4 মাইনাস হাফ জি, টি এর মান হচ্ছে 4। তাহলে এটার অ্যান্সার আসে 117.6 এত মিটার। তাহলে এরা এত মিটার উচ্চতায় মিলিত হবে। ওকে, এরপরে বলছে একটি টাওয়ারের চূড়া হতে এক খণ্ড পাথর x মিটার নিচে নামার পর অপর এক খণ্ড পাথর চূড়ার y মিটার নিচ হতে ফেলে দেওয়া হলো। যদি উভয়ই স্থির অবস্থা হতে পড়ে এবং একই সঙ্গে ভূমিতে পতিত হয়, তবে দেখাও যে টাওয়ারের উচ্চতা এত। আচ্ছা, এখানে যেটা বলছে, এটা হচ্ছে আমাদের একটা উঁচু বিল্ডিং। এখন এই বিল্ডিং এর যে উচ্চতা, এটা আমাদের বের করতে বলছে। এখন এই বিল্ডিং এর ছাদ থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, এক খণ্ড পাথর। এটা ছাদ থেকে, এখানে এটা x মিটার নিচে নেমে আসছে, ছাদ থেকে x মিটার নিচে নামছে। তো x মিটার নিচে নামার পরে এটা যখন এই পয়েন্টে আসছে বস্তুটা, তখন আবার চূড়ার y মিটার নিচ থেকে, তার মানে এখানে ছাদের y মিটার নিচ, তাহলে আমরা এখানে ধরলাম যে এইটুক ডিস্টেন্স হচ্ছে y। তাহলে আমরা এইখানে একটা পয়েন্ট বিবেচনা করব, যেটার আহ, চূড়া থেকে বা ছাদ থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে y। এবং এই যে আমাদের পাথরখণ্ডটা এক্স পজিশনে আসার সময় ওয়াই পজিশন থেকে আবার আর আরেকটা এই পাথরকে আবার ফেলে দেওয়া হয়েছে। এখানে প্রশ্নে আমাদের এটা বলছে, এখানে আরেকটা পাথরখণ্ড আছে, এবং প্রশ্নে বলছে যে তারা দুইজনই স্থির অবস্থা থেকে পড়ে, তার মানে এখানে এরও আদিবেগ 0, এরও জন্য আদিবেগ হচ্ছে 0, এবং তারা একই সময়ে এসে এখানে ভূমিতে পতিত হয়। ওকে, তাহলে আমাদের এইচ এর মানটা বের করতে বলছে। আচ্ছা, আমরা যদি এখন এটা দেখি। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা কিছু পয়েন্টের নামকরণ করি, তাহলে আমাদের এটা করতে সুবিধা হবে। যেমন একদম সাতটা যদি হয় এ, সাদ হচ্ছে এ, এক্স এর পজিশনটা হচ্ছে বি, ওয়াই এর পজিশনটা হচ্ছে সি, আর ভূমি হচ্ছে ডি। আমরা যদি এটা ধরে নিই, তাহলে এখানে এডিটা হচ্ছে এখানে মূলত টোটাল যে ছাদের উচ্চতা বা এই চূড়ার উচ্চতা এইচ। ওকে, তাহলে এবি সমান আমরা ধরে নিলাম যে এক্স, আর এ থেকে সি এটা হচ্ছে ওয়াই, এ থেকে সি হচ্ছে ওয়াই। ওকে, আচ্ছা, এগুলো আপাতত থাক। এরপরে আমাদের যদি অন্য কোনো একটা ডিস্টেন্স লাগে, ওইটা আমরা পরবর্তীতে ধরে নিব এখন। তাহলে বি বিন্দুতে
দেখো এখানে প্রথম এই পাথরের বেগ কি হবে? বি বিন্দুতে প্রথম পাথরের বেগ, আমরা জানি এটা সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g h। আচ্ছা, এখানে ভি স্কোয়ার ইউ স্কোয়ার তো এটা করছে আমাদের স্থির অবস্থা থেকে, তাহলে এটা হবে 0 2g। এখানে এইচ এর মান কতটুকু? এটা কিন্তু বি পর্যন্ত এক্স ডিস্টেন্স নেমে আসছে, তাহলে এটা এইচ এর মান হচ্ছে এক্স। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে ভি স্কোয়ারের মান, এইচ এর সরি জি এর মান 9.8 যদি আমরা বসাই, তাহলে এটা হবে 19.6 ইন্টু এক্স, এটা হবে। আচ্ছা, এটা আপাতত এরকম থাকুক। ওকে। আচ্ছা, বেগ এটা এটা পাইলাম। তারপরে এরা কখন এবং কোথায় এরা একই সঙ্গে ভূমিতে পতিত হয়? তাহলে মনে করি দ্বিতীয় পাথর খণ্ডটি ফেলার t সেকেন্ড পর এরা ভূমিতে পতিত হয়। ওকে। তাহলে এখানে এই দ্বিতীয় পাথরখণ্ডটি ফেলার t সেকেন্ড পরে এরা তোমার ভূমিতে পতিত হবে। এখন এখানে খেয়াল করো, যখন দ্বিতীয় এই পাথরখণ্ডটা যখন পড়তেছে, মানে ই- যখন এটাকে জাস্ট ফেলা হয়েছে, তখন প্রথম পাথরখণ্ডটা কিন্তু বি বিন্দুতে অবস্থিত। এখন এই প্রথম পাথরখণ্ডটা টি সময়, এই টি সময়টা কি? এটা টি সময়টা হচ্ছে দ্বিতীয় পাথরখণ্ড পড়ার মুহূর্ত থেকে ভূমিতে পড়া পর্যন্ত যে সময়টা। আচ্ছা, তো এই টি সময়ের শুরুতে প্রথম পাথরখণ্ডটা কোথায় ছিল? বি বিন্দুতে ছিল। তাহলে এই টি সময়ে প্রথম পাথরখণ্ডটা এখানে কতটুকু নেমে আসছে? বি থেকে ভূমি পর্যন্ত। এটা আশা করি বুঝছো। তাহলে এই এইটুকু ডিস্টেন্স কি হবে? h - x হবে অবশ্যই। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এখানে এই প্রথম পাথরখণ্ডের জন্য যদি এখানে শর্ত লিখি, তাহলে প্রথম এই পাথরখণ্ডের জন্য ডিস্টেন্স হচ্ছে h - x। আমরা এখানে কোন সূত্র লিখবো? h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, এই সূত্র যদি আমরা লিখি, এখন খেয়াল করো, তাহলে আমরা সময় ধরছি বি বিন্দু থেকে ভূমিতে পড়ে, মানে এখানে মাটিতে পড়ার যে সময়টা এইটা, তাহলে এখানে ডিস্টেন্স হচ্ছে h - x। তারপরে আমি এখানে কি লিখবো? ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা লিখবো। কারণ আমার এটা সূত্র। এখানে ইউ বলতে আমরা নর্মালি কি বোঝাই? ইউ বলতে বোঝায় আদিবেগ। আচ্ছা, বি বিন্দুতে যে বেগটা, তাহলে এই সূত্র অনুযায়ী তার আদিবেগ হবে বি বিন্দুর বেগ। এটা আশা করি ক্লিয়ার। তাহলে আমি এখানে অবশ্যই তার বি বিন্দুর বেগটা লিখবো। তো বি বিন্দুর বেগ এই যে আমরা কিন্তু বের করে রাখছি ভি স্কোয়ার, তাহলে আমি যদি এখানে ভি লিখবো অবশ্যই। কারণ এই যে এই ভিটা হচ্ছে আমরা যেটা বের করলাম, এই ভি হচ্ছে তার বি বিন্দুর বেগ। তাহলে আমরা যে h - x লিখলাম, তাহলে এতটুকু দূরত্বের জন্য বা টি সময়ের জন্য তার আদিবেগ কোনটা? বি বিন্দুর বেগটা। এটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, আমরা এখানে পরবর্তীতে মান বসাইতে পারবো। আচ্ছা, লিখি, সমস্যা নাই। h - x, আচ্ছা ভি এর মানটা আমরা পরেই বসাই। জি এর মান যদি বসাই 9.8 ডিভাইড বাই 2, এটা হয়ে যাবে 4.9 টি স্কোয়ার। আচ্ছা, এটা একটা সমীকরণ থাকুক। আর যদি সেম সূত্র দ্বিতীয় পাথরখণ্ডের জন্য লিখি,
ওকে, তো এখন এখানে দ্বিতীয় পাথরখণ্ডের জন্য সূত্র কি হবে দেখো। দ্বিতীয় পাথরখণ্ডটা সি বিন্দু থেকে ভূমি পর্যন্ত আসাতে এটা কতটুকু ডিস্টেন্স এখানে অতিক্রম করবে, h - y। তাহলে এর এর দূরত্ব হবে কতটুকু, h - y। এখন দ্বিতীয় পাথরখণ্ডটা সি বিন্দু থেকে পড়তেছে স্থির অবস্থান থেকে, তাহলে এখানে জন্য তার আদিবেগ কত হবে, 0। তারপর হাফ g t²। এটা বুঝছো আশা করি। তাহলে এখানে এইচ মাইনাস, সরি এখানে h - y হবে। তাহলে h - y এটা 0, আর এটা হচ্ছে 4.9 t²। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এরপরে আমরা যদি 1 - 2 যদি আমরা এখান এখান থেকে নেই, তাহলে দেখো 1 থেকে 2 বিয়োগ করলে এইখানে কি থাকবে, এইচ বাদ যাবে, এখানে হবে -x, আর এটা মাইনাসে মাইনাসে +y হয়ে যাবে। 4.9 t² বাদ, তাহলে এটা হবে vt। ওকে, এখন এখানে খেয়াল করো, তাহলে এখানে আমাদের টি এর মান কি হচ্ছে, টি এর মান হবে y - x/v। আচ্ছা, একটু দেখো। ওকে, তো আমরা এখন এখানে টি এর মানটা এখানে পাইলাম। তো টি এর মান এখন যে কোনো একটা সমীকরণে আমরা যদি বসাই দিই, সেই ক্ষেত্রে আমাদের এইচ এর মানটা আমরা পেয়ে যাব। তো এটা 2 নম্বর সমীকরণেই এটা বসাই, তাহলে এটা হবে h - y 4.9 y - x/v এর উপর হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে h - y আমাদের প্রমাণে x+y আছে। আচ্ছা, তাহলে এটা 4.9 y - x এর উপর স্কোয়ার। এখানে দেখো নিচে আসবে v², তো এখানে v² মান তো আমরা অলরেডি বের করে রাখছি। এটা হচ্ছে 19.6 ইন্টু এক্স, এইটা হবে। ওকে, তাহলে এখানে h - y 19.6 আর 4.9 এটা, তাহলে এখানে থাকে আমাদের 4x। ওকে, 19.6 কে 4.9 দ্বারা ভাগ করলে 4ই হয়, ওই হিসাবে লিখছি। তাহলে এখন আমাদের যেহেতু এইচ এর মানটা দরকার, তাহলে এইচ সমান কি হবে, y প্লাস y - x হোল স্কোয়ার ডিভাইড বাই 4x। এখন লসাগু করো, নিচে হবে 4x, এটা হচ্ছে 4xy। এখন এইখানে y² -2xy প্লাস x²। তো এটা কি আসবে, x² প্লাস 2xy হবে প্লাস y², আর এটা হবে 4x। দেন আমরা এটাকে কি লিখতে পারবো, x+y হোল স্কোয়ার ডিভাইড বাই 4x। এটা হবে অ্যান্সার। এটা বুঝছো আশা করি। আচ্ছা, এটা ঢাকা বোর্ডে আসছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2021 সালে আসছে। আচ্ছা, এখানে বলছে সমবেগে খাড়া ঊর্ধ্বগামী একটি বিমান হতে একটি বোমা ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পরে তা মাটিতে পড়ে। বোমাটি মাটিতে পড়ার মুহূর্তে বিমানের উচ্চতা নির্ণয় করো। ওকে,
তাহলে এখানে এটা একটা বেগে এটা উঠতেছে, এখন এখানে কি হবে? এখানে বিমানটা তো ঊর্ধ্বমুখী। এখানে খেয়াল করো, এখানে ধরলাম যে এটা ভূমি, এটা হচ্ছে ভূমি। তো এই জায়গা থেকে, আচ্ছা এখানে তো বিমান আঁকানো সম্ভব না, আচ্ছা যাই হোক, এইখানে আমাদের প্রথমে এ পয়েন্টে বিমানটা ছিল। এখন এ পয়েন্ট থেকে বিমান একটা বোমা এখানে ফেলে দিছে, এইটা 5 সেকেন্ড পরে এসে মাটিতে পড়ছে। আচ্ছা, এখন ওই 5 সেকেন্ড তো বিমান এখানে বসে থাকবে না, মানে যে বিমান থেকে ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পরে যে বোমাটা এসে মাটিতে পড়লো, ওই 5 সেকেন্ড তো বিমানটা বসে থাকবে না, বিমান তো ঊর্ধ্বমুখী এখানে উঠতেছে। তো এই 5 সেকেন্ডে বিমানটা কিন্তু আরো উপরে উঠবে। এখন ধরলাম যে এই বিমানটা এই বি পয়েন্টে আসছে 5 সেকেন্ড পরে, এ পয়েন্ট থেকে বোমাটা ছেড়ে দেওয়ার পরে সে কিন্তু ওই 5 সেকেন্ডে আরো উপরে উঠবে, কারণ তার বেগটা হচ্ছে এখানে ঊর্ধ্বমুখী। তাহলে এখন যে এইখানে আমাদের যে বিমানের উচ্চতা বের করতে বলছে, এখন তাহলে এখানে এই টোটাল ডিস্টেন্সটাই বের করতে হবে। এটা আশা করি বুঝছো। তাহলে এইখানে আমাদের প্রথমে এই ডিস্টেন্সটাকে আমরা যদি h1 ধরি, এই ডিস্টেন্সটাকে h2 ধরলাম, তো এখন এখানে টোটাল ডিস্টেন্সটাই বের করতে হবে। এটা আশা করি বুঝছো। এখন দেখো, এখন এখানে কোন কেসটা হবে? এখন এই যে আমরা যখন সূত্রগুলো পড়তেছিলাম, তখন লাস্ট যেটা কেস ছিল, এইখানে এই যে আমাদের লাস্ট যেটা কেস ছিল যে এই উচ্চতা থেকে আবার আদিবেগে একটা বস্তুকে আমরা নিক্ষেপ করছি। আচ্ছা, এখন এখানে আমাদের কি হয়? এই বিমানটা তো উপরের দিকে চলতেছে, তো এই বিমানটা যেহেতু ঊর্ধ্বগামী, তো এর মধ্যে যে বোমাটা ছিল, এইটারও অবশ্যই একটা কিন্তু আদিবেগ আছে। এইটার অবশ্যই একটা আদিবেগ আছে, তাহলে এখানে বিমানের বেগও যা, বোমার বেগও কিন্তু শুরুতে তাই। তাহলে এখানে এই বোমাটা নিক্ষেপ করার মুহূর্তে তার বেগ তাহলে এখানে কত হবে? ইউ বেগে কিন্তু হবে, মানে বিমানটার বেগ এবং বোমাটার বেগ কিন্তু সেম হবে। আচ্ছা, এটা আসলে বুঝছো। তাহলে আমাদের এখন এখানে সূত্রটা কি হবে? আমরা যদি h1 এর জন্য সূত্র লিখি, মনে করি বিমানের বেগ হচ্ছে ইউ। তাহলে এখন এখানে বোমার ক্ষেত্রে দেখো, এখন আমাদের বোমার ক্ষেত্রে সূত্রটা কি হবে? উম, এটা হবে h1 সমান -ut প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা আশা করি বুঝছো। এখানে কেন মাইনাস আসলো, কারণ এটা এই উচ্চতা থেকেই তাকে একটা বেগ দিয়ে নিক্ষেপ করা হয়েছে। তো এটা হচ্ছে এই যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আবার একটা বেগ দিয়ে নিক্ষেপ করলে এটা কেন মাইনাস হয়, এটা তো সূত্র এই পড়ানোর সময় বুঝাইছিলাম। তাহলে এটা কি হবে? -u, টি এর মান তো 5 সেকেন্ড বলছে, হাফ 9.8, টি এর মান হচ্ছে 5, তাহলে -5u, এটা হচ্ছে 25 × 9.8 ডিভাইড বাই 2, 122.5। এটা হচ্ছে h1 এর মান। আর এখন এই যে এ বিন্দু থেকে এখন বিমানের ক্ষেত্রে এখানে কি হবে?
এখন এখানে বিমানের ক্ষেত্রে এটা তো সমবেগেই তো উঠতেছে, তাহলে এখানে আমাদের সময় বলছে 5 সেকেন্ড। তো এটা কি হবে? সমবেগের সূত্র হচ্ছে ভিটি। আচ্ছা, এখানে ভি তো লেখাটা ঠিক হবে না, কারণ আমরা এটা বেগ ধরে নিয়েছি ইউ। তো এটা কি হবে? ইউ টি। তাহলে টি এর মান কত? টি এর মান হচ্ছে 5 সেকেন্ড। কারণ প্রশ্নে বলছে 5 সেকেন্ড পর, অর্থাৎ এই বোমাটা ভূমিতে পড়ার মুহূর্ত, অর্থাৎ 5 সেকেন্ড পরে এটা আরো কতটুকু উপরে উঠবে, বা এটা টোটাল যে উচ্চতা এটা। তো এখন এইখানে তাহলে বিমানের যে ভূমি থেকে উচ্চতা, এটা যদি এইচ হয়, এইচ সমান কি হবে? H1 প্লাস H2 মাইনাস 5U 122.5 প্লাস 5U। তাহলে এটা অ্যান্সার কত হবে? 122.5 মিটার। ওকে, এটা আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে আমাদের অনুশীলনীর ম্যাথ। এখন এগুলা ম্যাক্সিমাম হোমওয়ার্ক থাকবে, কারণ এগুলা 19-এর ম্যাথ, এগুলো আমরা অলরেডি জানি। তো প্রথম ম্যাথটা কি বলছে? একজন লোক এত বেগে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, বলটি কত সময় শূন্যে থাকবে এবং সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আচ্ছা দেখো, এখানে আমাদের প্রশ্নের এই ভাষাটা খেয়াল করো। বলটা কত সময় শূন্যে থাকবে, এটা দ্বারা কি বোঝায়? বলটা যখন এই ভূমি থেকে যখন উঠতেছে, তখনও তো শূন্য, সে শূন্যে আছে। আবার যখন সর্বোচ্চ উচ্চতা থেকে নামতেছে, তখনও সে শূন্যে আছে। তার মানে এখানে কোন সময়টা বের করতে বলছে? টোটাল বিচরণকাল বা পর্যায়কাল কিন্তু বের করতে বলছে। এটা আশা করি বুঝছো। তাহলে পর্যায়কালের সূত্র তো লিখে দিলাম, 2U ডিভাইড বাই জি। ইউ এখানে দেওয়া আছে 4.8, জি এর মান জানোই। এবং সর্বোচ্চ কত উপরে উঠবে, সর্বোচ্চ উচ্চতার সূত্র আমরা একটু আগে লিখে দিলাম, এটা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2G। তাহলে এটা করবা। 30 মিটার পার সেকেন্ড সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময়? আচ্ছা, এখন এখানে কি জানতে চাইছে? জাস্ট সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে, মানে উত্থান কাল। অর্থাৎ শুধুমাত্র স্মল টি এর মান এটা কত? ইউ ডিভাইড বাই জি। এবং সর্বাধিক উচ্চতা কত, এইটাও পারবা, ইউ স্কোয়ার ডিভাইড বাই 2G। ওকে, এর পরেরটায় বলছে যে 10 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী কোনো বেলুন থেকে পতিত এক টুকরা পাথর 10 সেকেন্ড পরে মাটিতে পড়লো। যখন পাথরের টুকরা মাটিতে পতিত হয়, তখন বেলুনটার উচ্চতা কত? এই যে আমরা বিমানের যে ম্যাথটা করে আসলাম, ওই ম্যাথটাই। তাহলে এই যে এখানে আমরা বিমানের ম্যাথটা যে নিয়মে করছি, এখানে কি বলছে তখন? বেলুনের উচ্চতা। আচ্ছা, তাহলে এখানে মাইনাস, দাঁড়াও, এটা যদি সলভ করি, এটা এখানে কত আসছে? তাহলে এইখানে আমাদের পাথরের জন্য এটা কি হবে? H1 - UT প্লাস হাফ জিটি স্কোয়ার। তো ইউ এর মান হচ্ছে 10, টি এর মান হচ্ছে 10, 9.8, এটা হচ্ছে 10 স্কোয়ার। তাহলে হাফ 9.8, 10 স্কোয়ার মাইনাস 100, তাহলে এটা হচ্ছে 390 এত মিটার। যখন পাথরের টুকরো পতিত হয়, তখন বেলুনের উচ্চতা। তাহলে এখানে এখানে বেলুন তো এখানে বিমানের মতো তো চলতেই ছিল। তো এটা কি হবে? ভি টি। ভি এর মান হচ্ছে 10, টি এর মান হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 100। তো এখন এটা কি হবে? এই টোটাল উচ্চতা H1 প্লাস H2, 390 প্লাস 100 মিলে এটা হবে 490।
এটা আসলে বুঝছো। তারপর এখন এখানে 4 নাম্বারটা কি বলছে? 4.5 সেকেন্ড যাবত সমবেগে খাড়া উপরের দিকে উঠবার পর একটি বেলুন হতে একটি ভারী বস্তু পড়ে গেল। যদি বস্তুটি 7 সেকেন্ড পরে ভূমিতে পড়ে তবে বেলুনের গতিবেগ এবং কত উচ্চতা হতে বস্তুটি পড়েছিল তা নির্ণয় করো। কত উচ্চতা থেকে এটি 4.5 সেকেন্ড যাবত সমবেগে খাড়া উপরের দিকে উঠবার পরে সেইখান থেকে একটা বস্তু নিচে পড়ে গেছে। ওকে, এখন এখানে এটা ধরলাম যে এখানে বেলুনটা ভূমিতে ছিল, তাহলে এইটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠছে। ধরলাম এই উচ্চতায় উঠছে, এ পয়েন্টে উঠার পরে এই জায়গা থেকে একটা বস্তু এখানে ভূমিতে পড়ে গেল। তাহলে এখানে আমাদের সময় লাগছে 4.5 সেকেন্ড, এবং সে কিন্তু সমবেগে উঠছে। তাহলে সমবেগে উঠলে ধরলাম যে এখানে আমাদের উঠার বেগ হচ্ছে ইউ। তাহলে এই যে 4.5 সেকেন্ড পর বেলুনের যে উচ্চতা এটা কি হবে? এই যে উচ্চতাকে আমরা যদি এইচ এইখানে ধরে নেই, তো এখন দেখো এই যে এইচ উচ্চতা পর্যন্ত বা এ বিন্দু পর্যন্ত বেলুনটা কিন্তু সমবেগে উঠছে। তাহলে এইচ সমান কি হবে? ভিটি হবে। তাহলে এটার যদি বেগ ইউ হয়, সময় হচ্ছে 4.5। এটা আশা করি বুঝছো। এখন এখানে খেয়াল করো, এই যে এইচ উচ্চতা থেকেই কিন্তু একটা বস্তু পড়ে গেছে। তাহলে এই যে এখানে বস্তুর ক্ষেত্রে আমরা যদি এখন সূত্রটা লিখতে চাই, এখন এখানে বস্তুর ক্ষেত্রে আমরা যদি সূত্র লিখতে চাই, তাহলে এটা কিন্তু এইচ উচ্চতা থেকেই পড়ে গেছে। তাহলে এইচ, এইচ এবং মাইনাস ইউটি, এটা কেন মাইনাস হইলো? কারণ এইচ উচ্চতায় যেহেতু বেলুনের একটা বেগ ছিল, সেহেতু ওই বস্তুটারও বেগ ছিল ইউ। তাহলে এইচ উচ্চতা থেকে তার একটা বেগ ছিল, তখন আমাদের সূত্রটা কি হয়? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। হাফ জি টি স্কোয়ার। এখানে টি এর মান কত? 7 সেকেন্ড পরে পড়ে গেছে। আর এইচ এর মান এখানে কত? 4.5 ইউ। তাহলে টি এর মান বসালে এটা হবে 7 ইউ। জি এর মান আমরা যদি 9.8 বসাই, টি এর মান হচ্ছে 7, 7 স্কোয়ার ইন্টু হাফ। তাহলে এটা আসে 240.1। তো এখন এখানে ক্যালকুলেশন করলে 4.5 প্লাস 7, 11.5। 240 রে আমরা যদি 11.5 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমাদের ইউ এর মান আসে 20.88 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার এই যে বেলুনের গতিবেগ অর্থাৎ ইউ এর মান। আর এখানে কি বের করতে বলছে? কত উচ্চতা থেকে বস্তুটি এখানে এই পড়ে গেছে। তাহলে কত উচ্চতা থেকে পড়ে গেছে এটা আমাদের মূলত কোনটা? এইচ। তাহলে এখানে এই যে আমরা তো প্রথমেই একটা বের করে রাখছিলাম, এইচ সমান 4.5 ইউ। তাহলে এটা কি হবে? 20.88 ইন্টু 4.5। তাহলে এটা আসে 93.95 এত মিটার। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, একটি শূন্য কূপের মধ্যে একটি পাথরের টুকরো ছেড়ে দেওয়ার পরে এত মিটার পার সেকেন্ড বেগে কূপের তলদেশে পতিত হয় এবং টুকরাটি ছেড়ে দেওয়ার এত সেকেন্ড পরে পতনের শব্দ শোনা যায়। শব্দের বেগ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে আমাদের এই যে এই টাইপটা বোঝা একটু ইম্পর্টেন্ট, যে আমরা যদি একটা একটা বস্তুকে কুয়ার মুখে যদি ফেলে দেই, তো এখন তো নর্মালি গ্রামের বাড়িগুলোতে কুয়া দেখা যায় না, আগে তো কুয়া ছিল। আমরা ছোটবেলায় দেখতাম যে বিভিন্ন বাড়িতে কুয়া ছিল, এখনো তো দুই একটা বাড়িতে আছে।
তো এখানে কুয়াতে কি হয়, আমরা যদি এমনিতে মুখ দিয়ে শব্দ করি সেটা রিফ্লেকশন কিন্তু শোনা যায়, অথবা একটা পাথর ফেললে বা কোনো বস্তু ফেললে ঠাস করে শব্দ হয় আর কি। তো এইখানে যেটা বলছে যে এখানে কুয়াতে একটা বস্তু ফেলার পরে ছেড়ে দেওয়ার ছেড়ে দেওয়ার এত সেকেন্ড পরে শোনা গেছে। আচ্ছা, এখন তাহলে নর্মালি আমাদের এখানে কি হবে, আমরা যদি এটা একটু বুঝি, এটা হচ্ছে আমাদের কুয়ার মুখ। তো এই জায়গা থেকে আমরা একটা বস্তুকে ছেড়ে দিছি, এটা কুয়ার তলদেশ পর্যন্ত আসছে। এখন এটা আমার তলদেশে আসছে 19.6 মিটার পার সেকেন্ড বেগে তলদেশে হিট করছে। তো এই বেগটা ব্যবহার করে আমরা কিন্তু কুয়ার যে উচ্চতা এটা বের করতে পারবো। এটা কিভাবে? এখন এইটা এই প্রশ্নে লাগবে কিনা জানি না, বাট তারপরও আমরা এখানে কিন্তু কুয়ার উচ্চতাটা বের করতে পারবো। এটা কিভাবে? যে একটা নির্দিষ্ট এইচ উচ্চতা থেকে ছেড়ে দিছে এবং সে 19.6 মিটার পার সেকেন্ড বেগে এসে হিট করছে। তো এটা কি হবে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 GH। এখানে ভি কত? 19.6। আর জাস্ট এটাকে কুয়ার মুখে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ হাত থেকে ফেলে দেওয়া হয়েছে জাস্ট, তাহলে এটা আদিবেগ কত? 0 টু, এটা হচ্ছে 9.8, এটা হচ্ছে এইচ। তাহলে এইচ এর মান এখানে কি হবে? 19.6 স্কোয়ার ডিভাইড বাই 19.6, তাহলে এটা আসে 19.6 এত মিটার। তাহলে কুয়ার গভীরতা এত মিটার আছে। এটা প্রশ্নে লাগতেও পারে, নাও লাগতে পারে, এটা এমনি দেখাইলাম আর কি। ওকে, এখন ছেড়ে দেওয়ার এত সেকেন্ড পরে পতনের শব্দ শোনা যাবে। আচ্ছা, এখানে যে বলছে দুই সমস্ত 2/35, এটা কত হবে? 35 × 70, 72, 72/35। এই সময়টা কি আবার শোনো, এটা হচ্ছে ছেড়ে দেওয়ার এত সময় পরে। আচ্ছা, আমি এটাকে বোঝার সুবিধার্থে এটাকে ধরলাম যে 6 সেকেন্ড। আচ্ছা, 6 সেকেন্ড ধরে এটা আগে বুঝাই। তুমি একটা পাথরকে ছেড়ে দিছো, 6 সেকেন্ড পরে তুমি শব্দটা শুনতে পাইছো। এখন এখানে কি হবে? এই সময়টা এখানে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে তুমি যে এই পাথরটাকে ছেড়ে দিছো, এই যে এখানে মাথা থেকে কুয়ার মুখ থেকে একটা পাথরকে তুমি ছেড়ে দিছো, এইটা পড়তে একটা সময় লাগছে, এবং এটা পড়ার পরে যে শব্দটা তৈরি করছে, এই শব্দটা কুয়ার নিচ থেকে তোমার কান এই যে পর্যন্ত, অর্থাৎ কুয়ার মুখ পর্যন্ত যাইতে একটা সময় তো লাগছে। এই দুইটা সময়ের যোগফল হচ্ছে টোটাল সময়টা। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে 6 সেকেন্ড কি? 6 সেকেন্ড হচ্ছে এই পাথরটা কুয়াতে পড়ার সময় এবং শব্দটা তোমার কানে পৌঁছানোর, এই দুইটা সময়ের যোগফল। আচ্ছা, তাহলে এই দুইটা সময় অবশ্যই সেম হবে না। এখন আবার ভাবতে পারো যে এই এই দুইটা সময় সেম, যেমন আমরা একটু আগে পড়ে আসলাম যে উত্থান কাল এবং পতন কাল সেম হয়, অর্থাৎ পড়তে যতটুকু সময় লাগে উঠতে অতটুকু সময় লাগে। তো এটা তো আমাদের ওই জিনিস না, এখানে পাথরটা পড়ছে এবং শব্দটা আমাদের কানে গেছে, এটা তো সেম জিনিস না আর কি। শব্দর বেগ তো অনেক বেশি পাথরের বেগ থেকে। তো শব্দ অনেক তাড়াতাড়ি কিন্তু পৌঁছাবে, কয়েক মিলি সেকেন্ড বা কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যেই। ওকে, তো এখন এখানে টোটাল সময়টা হচ্ছে 72/35। তাহলে আমরা এখানে একটা জিনিস আগে লিখে নেই। মোট সময় এটা হচ্ছে 72/35। আচ্ছা, এটা কত আসে? 2.057 সেকেন্ড এটা আসলো। তাহলে আমরা আগে একটা জিনিস বের করি, যে পাথরটি কুয়ার তলদেশে পৌঁছানোর সময়, তাহলে আমরা এখানে কোন সূত্র ব্যবহার করব? এটা কি বলতো, এটা হচ্ছে এই পতন কাল। এই যে এই পাথরটি কত সময়ে এই নিচে পড়ছে, এটা হচ্ছে পতন কাল। তো এখানে পতন কালের সূত্র কি? U/G। আচ্ছা, এখন এখানে মনে হইতে পারে যে ইউ ইউ কোথা থেকে আসবে? ইউ তো হচ্ছে
এখানে 0। বাট আমরা এখানে ইউ এর জায়গায় কিন্তু ভিও ব্যবহার করতে পারি, কারণ ইউ এবং ভি সমান। ইউ এবং ভি এখানে কিভাবে সমান? আচ্ছা, এটা যদি বলি, এইখানে ইউ বলতে এবং ভি বলতে কোনটা বোঝাইছে? মানে একটা বস্তুকে তোকে নিক্ষেপ করলাম ইউ আদিবেগ দিয়ে। আচ্ছা, ইউ তো এখানে হবে না, এই যে ইউ আদিবেগ দিয়ে তুমি নিক্ষেপ করলা, এটা এই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে শেষ বেগ 0। আবার সে যখন ভূমিতে ফিরে আসবে, তখন তার এইখানে আদিবেগ 0, এইখানে শেষ বেগ ভি। তো এই ইউ এবং এই ভি সমান হবে। এটাই বোঝাইছি আর কি। তো এখন আমরা এখানে ইউ এর জায়গায় শেষ বেগও লিখতে পারি ভি। আচ্ছা, তারপরও বুঝতে যদি সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমাদের তো সূত্রের অভাব নাই, ভি ইউ প্লাস জি টি, এটা ব্যবহার করতে পারো। ভি ইউ এর মান হচ্ছে 0, জি টি। তাহলে এখন এখানে টি কি হবে? এই যে ভি ডিভাইড বাই জি, যেটা বললাম যে টি সমান ইউ, ইউ বাই জি, তুমি এখানে ইউ এর জায়গায় ভিও ব্যবহার করতে পারো। তো ভি এর মান এখানে কত? 19.6 ডিভাইড বাই দুরো, জি এর মান হচ্ছে 9.8, তাহলে এটা হয় 2 সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের এই পাথরটা নিচে পড়তেই 2 সেকেন্ড সময় লাগছে, আর এখানে শব্দ কানে পৌঁছাতে টোটাল সময় হচ্ছে এইটা 2.05 সেকেন্ড। তাহলে আমরা যদি এখানে 2 সেকেন্ড বাদ দেই, তাহলে থাকবে 0.05 সেকেন্ড। এই যে 0.05 সেকেন্ড, এটা কিসের সময়? এটা হচ্ছে শব্দটা নিচ থেকে আমাদের কান পর্যন্ত পৌঁছানোর সময়, অর্থাৎ শব্দটা নিচ থেকে কুয়ার মুখ পর্যন্ত পৌঁছানোর সময় হচ্ছে এটা। এটা আশা করি বুঝছো। তাহলে শব্দের কুয়ার, সেটাকে কিভাবে লিখবো? কুয়ার মুখ লিখবো? না, এটা লিখলে একটু আর কি, মানে এটা ফর্মাল ভাষা হয় না। এটা কিভাবে লেখা যায়? শব্দের এটা হচ্ছে কূপের তলদেশ থেকে, উপরে আসতে সময়। আচ্ছা, এটা কত হবে? টোটাল সময় থেকে 2 সেকেন্ড বাদ যাবে, তাহলে এটা হবে 0.05 এত সেকেন্ড। তাহলে শব্দ তো আর ত্বরণে চলে না বা সমমন্দনে চলে না, শব্দের বেগ কি? শব্দের বেগ হচ্ছে সমবেগ। তাহলে আমরা যদি এখানে ধরে নিই যে শব্দের বেগ ভি ড্যাশ হলে, এখন শব্দ এখানে এখানে কতটুকু উঠছে? এইচ পরিমাণিত উঠছে। তাহলে এইচ সমান কি হবে? ভি ড্যাশ ইন্টু টি। আচ্ছা, এটা কি টি ড্যাশ ধরি? তাহলে এইচ এর মানও তো আমরা বের করছি 19.6, এবং শব্দের বেগ বের করতে বলছে, আর টি ড্যাশের মান হচ্ছে এটা। তাহলে এখান থেকে ভি ড্যাশ সমান কি হবে? 19.6 ডিভাইড বাই 0.057, 343 আসে। উম, হ্যাঁ, এটা 343.85, 0.85 এত মিটার পার সেকেন্ড। ওকে, এটা আসলে বুঝছো। একটি শূন্য কূপে পাথরের খণ্ড ফেলা হলো, 3.5 সেকেন্ড পরে পাথর খণ্ডটি কূপের তলদেশে পতনের শব্দ শোনা গেল। শব্দের বেগ দেওয়া আছে, কূপের গভীরতা কত? আচ্ছা,
এখন এখানে একটি শূন্য কূপে একটি পাথরের খণ্ড ফেলা হলো এবং এত সেকেন্ড পরে পাথর খণ্ডটির কূপের তলদেশে পতনের শব্দ শোনা গেল। তাহলে এখানে টোটাল সময় আছে 3.5 সেকেন্ড, শব্দের বেগ দেওয়া এবং জি এর মান দেওয়া। কূপের গভীরতা। ওকে, তো আমরা একটা এখানে কাজ করতে পারি, যদি আগের ম্যাথটা বুঝে থাকো তাহলে এই ম্যাথে কিছু রিভার্স প্রসেস করতে হবে। তো এইটা সলভ দেখার আগে এখানে ভিডিও বন্ধ করে আগে এটা নিজে করবা, তারপর এটা সলভ দেখবা। এখন দেখো, মনে করি এখানে কূপের গভীরতা হচ্ছে এইচ। তো এখন এখানে কূপের গভীরতা হচ্ছে এইচ। এরপরে এখানে কি করা যাবে? এইচ সমান আমরা কি লিখতে পারবো? দেখো, এই যে একটু আগে আমরা এখানে কি লিখছি, এইচ সমান শব্দের বেগ ইনটু শব্দের উপরে আসতে সময়, এটা লিখছি। তাহলে এখন এখানে কি হবে? এইচ সমান শব্দের বেগ ইনটু শব্দের উপরে আসতে সময়। তাহলে শব্দের বেগ কত দেওয়া? 327, আর এইখানে হচ্ছে T1। তাহলে আমাদের এটা হচ্ছে এইচ এর মান। আবার আবার এখানে কি লেখা যাবে? তাহলে এখানে T1 যদি, এখানে T1 যদি শব্দটার জাস্ট উপরে আসতে সময় আচ্ছা, এখানে T1 কি, এইখানে শব্দের উপরে আসতে সময়। এখন এর আগেরটা যদি বুঝে থাকো তাহলে টোটাল সময় যদি 3.5 হয়, তাহলে ওই বস্তুটা জাস্ট পতনের সময় কি হবে? তাহলে এখানে পাথর খণ্ডটির নিচে পড়ার সময় এটা কি হবে? এটা হচ্ছে টোটাল সময় থেকে শব্দের সময়টা বাদ যাবে। তাহলে এটা কি হবে? 3.5 মাইনাস T1। তো আমরা এখানে কি বলতে পারবো? এতটুক সময়ে পাথরখণ্ডটা নিচে পড়ে। কুয়ার গভীরতা যদি এইচ হয়, তাহলে পাথরখণ্ডের জন্য সমীকরণ কি হবে? U T2 প্লাস হাফ জি T2 স্কোয়ার, U0, যেহেতু পাথরখণ্ডটা ফেলে দেওয়া হচ্ছে। ওকে, ধরো কি হলো? আচ্ছা, এখানে ইউ হচ্ছে 0, জি এর মান দেওয়া 9.81, আর T2 এর মান কত? 3.5 মাইনাস T1। এটা আশা করি ক্লিয়ার। তাহলে 9.81 ডিভাইড বাই 2, 4.905 ইন্টু 3.5 মাইনাস T1, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ এইচ এর। তাহলে আমরা 1 এবং 2, এই দুইটা তো সমান। আমরা যদি লিখি 327 T1 4.905, আর এইটা হচ্ছে 3.5 ডিভাইড মাইনাস T1। তো এখন এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, সবগুলো ক্যালকুলেশন করার পরে 327 ডিভাইড বাই 4.905, এটা কত আসে? 200/3। আচ্ছা, হইলো এত T1 ইজ ইকুয়াল টু 3.5 T1। তাহলে T1 এসে এইদিকে যোগ হবে বাম দিকে এসে, এটা +1। তাহলে 3.5 ডিভাইড বাই অ্যান্সার
হুম, তাহলে এটা এখানে কত আসে? T1 এর মান আসে, এটা ক্যালকুলেশন করে দেখ দৌড়ো। আচ্ছা দাঁড়াও, এটা আবার একটু ক্যালকুলেশন করি। 200/3 +1 হবে 3.5 এর সাথে এটা ভাগ হবে, তাহলে T1 এর মান আসবে 3/58, এত সেকেন্ড। তো এখন আমাদের এইচ এর মান বের করতে বলছে, তাহলে ফ্রম 1, এইচ কি হবে? 327 ইন্টু 3/58, তাহলে এটা আমাদের আসে। আচ্ছা এটা মিললো না তো, কোথায় ভুল হয়েছে? আচ্ছা ধরো, কূপের গভীরতা এত, শব্দর উপরে আসতে সময় যদি T1 হয়, তাহলে 327 ইন্টু T1। ওকে, তাহলে ওই বস্তুটার নিচে নেমে আসতে সময় কত, টোটাল সময় থেকে শব্দের সময়টা বাদ, তাহলে এটা কি হবে? ইউ এর মান 0, হাফ জি, ও আচ্ছা সরি, এইখানে এই যে T2 এর উপর তো একটা স্কোয়ার আছে, এই যে এইখানে একটা স্কোয়ার আছে, এটা দেওয়া হয় নাই। আচ্ছা তাহলে তো বাকিটা পুরোটাই ভুল হয়েছে। আচ্ছা wait, এখন এই দুইটাকে আমরা যদি সমান ধরি, ফ্রম 1 and 2, এই দুটাকে সেম ধরলে এখন কত আসবে? 327 T1, 4.905, এইখানে হচ্ছে 3.5 মাইনাস T1 এর উপর স্কোয়ার। ওকে, তো 327 কে 4.905 দ্বারা এখানে ভাগ করে দাও, তাহলে এটা হয় 200/3, আর এইখানে হচ্ছে T1, এখন এইখানে থাকে 3.5 T1 এর উপর স্কোয়ার। এখন এখানে যদি আমরা রুট করি, তাহলে এটা হয় 10√6/3 √T1 ইজ ইকুয়াল টু 3.5 T1। আচ্ছা এটা এত এত জটিল ভাবে না নিয়ে গিয়ে আমরা এখানে বর্গ করে যদি দেই, আচ্ছা, এটা ডিরেক্ট ক্যালকুলেটরে তুলেও সমাধান করা যায়। আচ্ছা ওইটা ওইটা এখন দেখাইলে বুঝবো না। তাহলে এটা হবে 3.5 এর উপর স্কোয়ার 49/4 -2ab, তাহলে 2ab দিলে এটা হবে 7 T1 প্লাস T1 স্কোয়ার, তাহলে T1 স্কোয়ার 200/3 ওইদিকে গিয়ে বিয়োগ হবে, তাহলে -7 -200/3, এটা হয় -221/3 T1, আর এইখানে 49/4 তো আছে। এখন এটা দ্বিঘাতী সমীকরণ, এটা সমাধান করো। দ্বিঘাতী সমীকরণ সমাধান করলে 1 মাইনাস, এটা হচ্ছে 221/3, আর এটা হচ্ছে 49/4। তাহলে একটা অ্যান্সার আসে আমাদের 1/6, আর একটা অ্যান্সার আসে 221/6। আচ্ছা,
আচ্ছা দাঁড়াও, তাহলে এখানে 327 ডিভাইড বাই 6, 54.5। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে কোন সময়টা গ্রহণযোগ্য হবে আর কোনটা গ্রহণযোগ্য হবে না। 221/6, এটা এটা কত আসে এটা দেখো তো। 221/6 হচ্ছে 36.83। তো এই সময়টা কি গ্রহণযোগ্য? আমাদের টোটাল সময় তো হচ্ছে 3.5। তো এইখানে শুধুমাত্র T1 মানে শুধুমাত্র শব্দের উপরে উঠে আসতে সময় কি 3.5-এর থেকে বেশি হবে? এটা তো হবে না। তার মানে এই সময়টা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের T1 এর মান এটা গ্রহণযোগ্য। তো এখন আমরা যদি এইচ এর মান বের করি, এটা হবে 327 × 1/6। তাহলে এটা আছে 54.5 মিটার। ওকে, এখন এটা আশা করি বুঝছো। একটি বস্তুকে খাড়া উপরের দিকে এত বেগে নিক্ষেপ করা হলো, দেখা হচ্ছে 3 সেকেন্ড ও 17 সেকেন্ড সময়ে বস্তুর বেগ দ্বয়ের মান সমান কিন্তু বিপরীত মুখী। আচ্ছা, তাহলে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার একটা নির্দিষ্ট সময় পরে বেগ কত হবে, এটার সূত্র কি? v = u - জি টি। তো এখানে প্রথম ক্ষেত্রে V1 লিখলাম, T1। তাহলে এখানে ইউ এর মান হচ্ছে 98, জি এর মান হচ্ছে 9.8, টি এর মান হচ্ছে 3। 98 - 3 × 9.8, তাহলে 3 সেকেন্ড পরে এটার বেগের মান হচ্ছে 68.6 মিটার পার সেকেন্ড। আর 17 সেকেন্ড পর, তো এখানে 17 সেকেন্ড পর এটা কি হবে? 17 সেকেন্ড পরে V2, ইউ এর মান 98, জি এর মান হচ্ছে 9.8 -17। তাহলে 98 - 9.8 × 17, তাহলে এটা হয় -68.6। তো এখানে দুইটার মান সমান কিন্তু এটা হচ্ছে বিপরীতমুখী। আচ্ছা, এটা কিভাবে আমি যদি একটু বুঝাই, এখানে ধরো যে শুধুমাত্র উত্থান কাল, এটার সূত্র কি? U/G। ইউ এর মান হচ্ছে 98, জি এর মান হচ্ছে 9.8, তাহলে 10 সেকেন্ড। হ্যাঁ, এটার শুধুমাত্র উঠতেই 10 সেকেন্ড সময় লাগবে। তাহলে আমরা যদি এই জায়গা থেকে নিক্ষেপ করি, এইটার উঠতে যেহেতু 10 সেকেন্ড সময় লাগবে, তাহলে 3 সেকেন্ড পরে এটা তো একটা জায়গায় থাকবে, বাট এটার বেগ হবে ঊর্ধ্বমুখী। ধরলাম যে এটা সর্বোচ্চ উচ্চতা, এই পয়েন্টটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এ পয়েন্টটা। তাহলে 3 সেকেন্ড পরে এটা তো উঠতেছে, তো এই পয়েন্টে তার একটা বেগ আছে। এখন দেখো, উঠতে এবং নামতে টোটাল কত সময়, টোটাল কত সেকেন্ড লাগবে? 20 সেকেন্ড। যেহেতু শুধুমাত্র উত্তানকাল 10 সেকেন্ড, তাহলে বিস্ফোরণ কাল হবে 20 সেকেন্ড। তাহলে 17 সেকেন্ড পরে এ কোথায় অবস্থান করবে? এ কিন্তু শূন্যেই অবস্থান করবে। এবং 17 সেকেন্ড এই সময়টাতে তার অবস্থা কি হবে বলতো? 10 সেকেন্ডেতে সর্বোচ্চ উচ্চতায় যাবে এবং পরবর্তীতে তো নামতে থাকবে। তাহলে নামতে তো আরো 10 সেকেন্ড সময় লাগবে। তাহলে টোটাল 17 সেকেন্ড সময় পরে সে কিন্তু নামতে থাকবে। অর্থাৎ তখন তার বেগের ডিরেকশন কিন্তু হবে নিম্নমুখী। এটা আশা করি বুঝছো। 3 সেকেন্ড পরে সে উঠতেছে এবং 17 সেকেন্ড পরে সে নামতেছে। তো এই যে এখানে দুই জায়গায় বেগের ডিরেকশন দুইটা। আচ্ছা, এরপরে একটি পাথরের টুকরো এরূপ বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত হলো যাতে এত মিটার উচ্চতায় উঠতে পারে। অর্ধেক দূরত্ব অতিক্রম করার পর বেগ কত? আচ্ছা, এখন এখানে আমাদের বলছে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 39.2। তো সর্বোচ্চ উচ্চতার যে সূত্র, এটা কি? U² / 2G। আমরা জানি সর্বোচ্চ উচ্চতা দেওয়া, U²।
জি এর মান হচ্ছে 9.8। তো এখান থেকে ইউ এর মান তুমি যদি বের করো, আচ্ছা, 39.2 ইন্টু 2 ইন্টু 9.8, আবার রুট ওভার করলে এটা আসে 27.72 মিটার পার সেকেন্ড। এটা আসে, তাহলে এটা হচ্ছে আধি বেগ। এখন বলছো অর্ধেক উচ্চতায় উঠতে করার পর তার বেগ কত হবে। আচ্ছা, এখন অর্ধেক উচ্চতা বলতে 39.2 ডিভাইড বাই 2, এটা কত হবে 19.6। তাহলে এত দূরত্ব যাওয়ার পর তার বেগ কত হবে, আমরা জানি ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2 জি এইচ। তাহলে এখানে এইচ এর মান হচ্ছে এইটা, ইউ এর মান হচ্ছে 27.7। তাহলে এখানে মানগুলো যদি বসাই দেই, -2, 9.8। এখন দেখো এখানে অর্ধেক উচ্চতার ক্ষেত্রে এটা আমার 19.6। তাহলে 27.72 এর উপর স্কোয়ার -2, 9.8, 19.6। এখন যেটা আসছে এটা হচ্ছে ভি স্কোয়ার এর মান। তাহলে ভি এর মান করতে গেলে আবার রুট ওভার করা লাগবে। তো ভি এর মান আসে 19.6 আসে এত মিটার পার সেকেন্ড। ওকে, এটা আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে কোনো বিন্দু থেকে একটি কণা 25 মিটার পার সেকেন্ড খারাপ উপরের দিকে প্রক্ষিপ্ত হলো, কত সময় পরে কণাটি 29.4 মিটার উচ্চতায় থাকবে? কত সময় পর? আচ্ছা, তাহলে এখানে আমাদের কোন সূত্র হবে, এইচ ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে এইচ কত, 29.4, ইউ এর মান হচ্ছে 24.5, টি হাফ 9.8 টি স্কোয়ার। তাহলে এখানে 29.4, 24.5, এটা হচ্ছে 4.9 টি স্কোয়ার। তো এখন আমরা যদি এটাকে দ্বিঘাতী সমীকরণের ফর্মেটে নিয়ে আসি, 4.9 টি স্কোয়ার -24.5 টি প্লাস 29.4। তো এখন এটা তো নর্মালি করতে পারবো না, এটা ডিরেক্ট ক্যালকুলেটরে করতে হবে। 4.9, 24.5, তারপর হচ্ছে 29.4। এখন দেখো টি এর মান, একটা অ্যান্সার আসবে 3 আর একটা আসবে 2। এখন এখানে খেয়াল করো দুইটা অ্যান্সার কেন আসলো। কারণ এই যে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করব, ধরো যে তার তার সর্বোচ্চ উচ্চতা এটা, এই পয়েন্টটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, আমরা যদি একটু সর্বোচ্চ উচ্চতাটা একটু বের করে দেখি, ইউ² বাই 2 জি আমরা জানি। তো এখানে ইউ এর মান তো দেওয়া 24.5 ডিভাইড বাই 2 জি, অর্থাৎ 19.6। আমরা যদি এটা বের করি তাহলে এখানে দেখা যাবে যে সর্বোচ্চ উচ্চতা 30.625 মিটার। তাহলে টোটাল উচ্চতা আছে এখানে 30। তো আমাদের বলছে যে কত সময় পর 29.4 মিটার এই জায়গাটাতে থাকবে। তাহলে একটা বস্তু এই জায়গাটাতে কয়বার থাকবে বলো তো। একটা হচ্ছে তুমি যখন তাকে নিক্ষেপ করবা, উঠার সময় সে একবার এই এই জায়গাটাতে থাকবে, আর একবার নামার সময় কিন্তু এই জায়গাটাতে থাকবে। তাহলে সে একটা নির্দিষ্ট মানে সর্বোচ্চ উচ্চতার থেকে কম উচ্চতায় সে সে তাহলে কয়বার থাকতেছে, 2বার। তাহলে এখানে কয়টা সময় পাওয়া যাবে, 2টা। তার মধ্যে যেটা কম এইটা হচ্ছে উঠার সময়, আর যে সময়টা বেশি ওইটা হচ্ছে নামার সময়। এটা আশা করি বুঝছো। এইখানে 3 সেকেন্ড কিন্তু নামার সময় না, এখানে বোঝাচ্ছি যে মানে তোমার নিক্ষেপ করা থেকে 2 সেকেন্ড পরে, মানে নিক্ষেপ করা থেকে সে যখন উপরে উঠতেছে
ওই মোমেন্টে এই যে এই ডিস্টেন্সে থাকার জন্য যে সময়, এটা হচ্ছে 2 সেকেন্ড, তারপর উপরে উঠে আবার নামার সময় সে যখন এই পয়েন্টে আসবে তখন টোটাল সময়টা হচ্ছে 3 সেকেন্ড। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এর পরেরটা খেয়াল করো। মাটি হতে এত মিটার উচ্চতায় ঊর্ধ্বগামী কোনো বেলুন থেকে একটি বস্তু ফেলে দেওয়া হলো। বেলুনটি এত সমবেগে ঊর্ধ্বগামী এবং নিম্নগামী হলে এই পাথরটির পতনকাল নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে। এখানে খেয়াল করো, এখানে বলছে যে বেলুনটা যখন ঊর্ধ্বগামী, তো বেলুনটা যখন ঊর্ধ্বগামী হবে, সেটা 147 মিটার উঁচু থেকে এসে ঊর্ধ্বগামী, তখন আমাদের সূত্র হবে একরকম, আর যখন নিম্নগামী তখন সূত্র হবে একরকম। এই যে এখানে খেয়াল করো, যখন ঊর্ধ্বগামী 147 মিটার উচ্চতায় আছে, তাহলে এখানে পাথরটির মাটিতে পড়তে কতটুকু সময় লাগবে? তো সময় যদি টি হয়, তাহলে এখানে আমাদের সূত্র কি হবে? এইচ সমান, দেখো, বেলুনটা এখানে ঊর্ধ্বগামী বলতে আমরা এখানে কি বলতে পারবো যে এই যে আমরা যখন শুরুতে যে সূত্রগুলো পড়ছিলাম, এটা লাস্ট কেস। একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আবার এটাকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তো বেলুনের বেগ যা হবে, পাথরের বেগ তাই হবে। তো এখন এখানে সূত্রটা কি হবে? মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে এইচ এর মান হচ্ছে 147, ইউ এর মান 4.9, টি আমাদের বের করতে বলছে, এটা জি এর মান বসাইলে 4.9 টি স্কোয়ার হবে। তাহলে এটাকে ফরম্যাটে নিয়ে গেলে 4.9 টি স্কোয়ার মাইনাস 4.9 টি প্লাস 147 ইজ ইকুয়াল টু 0। এটা হবে। আচ্ছা, এখন আমরা যদি এটা সমাধান করি, তো এটা কি পাওয়া যাবে? 4.9 মাইনাস 4.9 প্লাস 147। কি হলো এটা? আচ্ছা, এইখানে তো ওই যে মাইনাস ইউটি ঠিকই লিখছি, তাহলে এটা হবে -4.9 হবে আর কি, -4.90। তাহলে এটা হবে প্লাস। তাহলে এটা হচ্ছে +4.9। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, তাহলে তো ধরো, আচ্ছা ধরো এই লাইনটা, সেকেন্ড লাইনটাতে ভুল হয়েছে আমাদের। এখানে এইচ এর মান হচ্ছে 147, এটা হচ্ছে -4.9 টি, আর এটা হচ্ছে প্লাস, জি এর মান 9.8 বসালে এটা হবে 4.9 টি স্কোয়ার। তাহলে এটা কি হবে? 4.9 টি স্কোয়ার মাইনাস 4.9 টি মাইনাস 147। হ্যাঁ, এখন ঠিক আছে সম্ভবত। এটা হচ্ছে -4.9 আর এটা হচ্ছে -147। হ্যাঁ, এখন আমরা যদি সময় বের করি, একটা মান আসবে 6 আর একটা আসে -5। তো সময়ের মান -5 তো গ্রহণযোগ্য না, এটা টি এর মান হচ্ছে 6 সেকেন্ড। এখন বেলুনটা যখন নিম্নগামী, আমরা তখন যদি ওই কেসটা যদি বিবেচনা করি যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে নিচের দিকে ইউ বেগে ফেলে দেওয়া হচ্ছে, তখন এখানে কি হবে? সবকিছু নিচের দিকে, ইউ এ নিচের দিকে, ভিও নিচের দিকে, জিও নিচের দিকে, তাহলে আমাদের সবগুলোই প্লাস হবে। তাহলে এখন কি হবে? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এবং আমরা সম্ভবত এই কেসটাও তো পড়ে আসলাম, তাহলে এখানে সবগুলো প্লাস হবে। 147, 4.90, 4.9 টি স্কোয়ার
তাহলে এটা হয় 4.90 স্কোয়ার, 4.90 মাইনাস 147। তো এখন এটা আমরা যদি ক্যালকুলেশন করি, এটা আসে 5 এবং -5। তো এই -6 তো গ্রহণযোগ্য না, এখানে অ্যান্সার আছে 5। ওকে, এগুলো আশা করি বুঝছো। আজকে এই পর্যন্ত থাক, এরপরে আরো কিছু ম্যাথ আছে, ওগুলো বই দেখে এ, নিজে এগুলো প্র্যাকটিস করবা। এর পরের ম্যাথ গুলা এটা অবশ্যই প্র্যাকটিস করবা। এরপর আরো অনেক সহজ সহজ ম্যাথ আছে, এগুলা দেখবা অবশ্যই। না পারলে আমরা পরবর্তী থেকে নেক্সট ক্লাসে পড়বো। ওকে।